নমস্কার, আদাব। আমি অনুপ সোনি, ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লখনৌতে একটা 14 বছরের ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়। আজ আমরা আপনাদের দেখাবো সেই কেসের তৃতীয় তথা শেষ ভাগ। 2013 মে মাসের এক রাতে 14 বছরের নবাব যখন তার পিসির বাড়িতে বসে টিভি দেখছিল, তখন তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। 3 জন অচেনা ব্যক্তি তাদের বাড়ির সামনে বাইক নিয়ে আসে। তাদের মধ্যে 2 জন তাদের বাড়ির দরজায় কড়া নাড়ে। কাশিফ দরজা খুলে দেয়। একজন হত্যাকারী কাশিফ, আফরিন এবং রাবিয়া সবাইকে দেখে, কিন্তু গুলি করে নবাবকে। ফিরোজ আর রশিদ এই হামলাকারীদের পিছু নেয়, কিন্তু তাদের ধরতে পারে না। নবাবকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে সে মারা গেছে। হামলাকারীরা যে পেশাদার হত্যাকারী তা বোঝা যাচ্ছিল, কিন্তু তারা একটি 14 বছরের ছেলেকে কেন এরকম নৃশংসভাবে মারবে? এদের মধ্যে একজন হামলাকারীর সঙ্গে জেলে থাকা অপরাধী পঙ্কজ শাহুর এই মার্ডারের ব্যাপারে সাম্প্রতিককালে ঝামেলাও হয়। তার সঙ্গে খুনের কি সম্পর্ক? যখনই পুলিশ খোঁজখবর নিতে শুরু করে, তখন জানা যায় যে আফরিন পুলিশের একজন ট্রেনি সাব ইন্সপেক্টর। আফরিনের বাবা আর রাবিয়ার স্বামী শকুর ইব্রাহিম একজন পুলিশ কনস্টেবল ছিল, যার মৃত্যু হয়েছিল 2009 সালে। রাবিয়া যে প্রথম তথ্যটি দিল তা হলো নবাবের বাবা সুলেমান অপরাধী দলের সঙ্গে যুক্ত। তাই নবাব তার পিসির বাড়ি লখনৌতে থাকতো। সুলেমানকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে জানায় যে নবাবের খুন হওয়ার সঙ্গে তার কাজকর্মে জড়িত থাকা প্রায় অসম্ভব। তারপর রাবিয়া আরো কিছু তথ্য সামনে আনে আর বলে যে এর পিছনে সাদাব আর নাকিবও থাকতে পারে। সাদাব তাদের এলাকারই একটি ছেলে, যে কিনা আফরিনের পিছু নিত আর তাকে জ্বালাতন করত। কিন্তু এই নাকিবকে? নাকিব হলো নাগমার ছোট ভাই। নাগমা হলো এক মহিলা যার সঙ্গে আফরিনের বহুবার ঝামেলা হয়েছে। নাগমার অভিযোগ ছিল তার দেওর ওবেজের সঙ্গে আফরিনের সম্পর্ক রয়েছে, আর আফরিন ওবেজকে ভুল বোঝাচ্ছে। 2010 সালে নাগমা খুন হয়। সেই মামলার দায়িত্ব দেওয়া হয় ইন্সপেক্টর রাজীব কুমারের উপর। তখন পুলিশ সাদাব আর নাকিবের নারী নক্ষত্র জানতে লেগে পড়ে। এই হত্যায় তারা যুক্ত কিনা সেই খোঁজ খবর নিতে শুরু করে। ওই 3 হামলাকারী তখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল আর নিজেদের কাজের পাওনা টাকা না পাওয়ায় রেগেছিল। কিন্তু এই খুনের জন্য এদের কে টাকা দেবে বলেছিল? সাজাপ্রাপ্ত পঙ্কজ শাহুর এই খুনের সঙ্গে কি সম্পর্ক ছিল? এরপর নাগমা হত্যাকাণ্ডের তদন্তকারী অফিসার রাজীব কুমার এমন একটি সত্য উদ্ঘাটনের কথা বলেন, যা কিনা তদন্তকে সঠিক পথে নিয়ে যাবে। তিনি তদন্তকারী অফিসারদের জানান যে নবাব মার্ডার কেসের আসল দোষী হল সাদাব, আর নবাবের হত্যার পিছনে তার যুক্ত থাকা নিশ্চিত। তদন্তকারী অফিসার চৌহান তা সত্ত্বেও নাগমা মার্ডার কেসের সম্পর্কে জানতে চান। ইন্সপেক্টর রাজীব জানান যে ওবেজের সঙ্গে তার বৌদি নাগমার সম্পর্ক ছিল, কিন্তু ওবেজের দুর্বলতা ছিল আফরিনের প্রতি। সেই জন্য নাগমার মনে আফরিনের প্রতি হিংসা জন্ম নিয়েছিল। কিন্তু আফরিনের নাগমার খুনের সঙ্গে কোনো হাত ছিল না, বরং যদি কারো হাত থেকে থাকে তা হলো স্বয়ং ওবেজের। নাগমার ভাই নাকিবের ইন্সপেক্টর রাজীবের উপর রাগ ছিল, কারণ তিনি আফরিনকে ক্লিন চিট দিয়ে দিয়েছিলেন। ইন্সপেক্টর রাজীব বিশ্বাস করতেন যে আফরিন একদমই নিষ্পাপ। নাকিব এই ঘটনার পর একদমই একলা থাকতে লাগলো। এরকম অবস্থায় নাকিব নবাবকে মারবে আর নিজের সুখের জীবন বরবাদ করবে, এমন সম্ভাবনা একদমই ছিল না। ইন্সপেক্টর রাজীবের ধারণা অনুযায়ী নাকিব নির্দোষ আর নিশ্চিতভাবে এই হত্যার পিছনে সাদাবের হাত রয়েছে। পুলিশ তবুও নাকিবকে জিজ্ঞাসাবাদ করে আর জানতে পারে যে তার নবাবের খুনে কোনো হাত নেই। পুলিশ সাদাবের সম্পর্কেও খোঁজ খবর নিতে শুরু করে আর জানতে পারে যে তার আর্থিক পরিস্থিতি একদমই সেরকম নয় যাতে সে পেশাদার খুনি ভাড়া করতে পারে। আফরিনের কাছ থেকে জানা যায় যে তার আর সাদাবের আগে সম্পর্ক ছিল, কিন্তু মাঝে সে সম্পর্ক ভেঙে গিয়েছিল এবং গত 8 মাস ধরে তারা আবার একসাথে রয়েছে। তাই আফরিনের বিশ্বাস যে সাদাব তার খুড়তুতো ভাইকে কখনোই মারতে পারে না। তাহলে কেন আফরিনের মা রাবিয়া আর ইন্সপেক্টর রাজীব সাদাবের প্রতি ইশারা করছে? পুলিশ সাদাবের চারদিকে জাল বিছিয়ে দেয়। তখন এই সাদাব নিজে থানায় এসে একটা চমকে দেওয়ার মতো কথা বলে। সে বলে যে আসল অপরাধী হলো স্বয়ং ইন্সপেক্টর রাজীব কুমার। সাদাব এও জানায় যে ইন্সপেক্টর রাজীব তাকে হুমকি দিয়েছে যে সে একটা খুন করবে আর তাতে সাদাবকে ফাঁসিয়ে দেবে। কিন্তু কেন? যাতে ইন্সপেক্টর রাজীব আফরিনকে আবার ফিরে পেতে পারে। এই কাহিনী বেশ অদ্ভুত মনে হচ্ছিল, কিন্তু সাদাব জানায় নাগমা মার্ডার কেসের তদন্ত চলাকালীন ইন্সপেক্টর রাজীব আর আফরিন ঘনিষ্ঠ হয়ে পড়েছিল, আর হয়তো সেই কারণেই ইন্সপেক্টর রাজীব আফরিনকে এই কেসে ক্লিন চিট দিয়ে দিয়েছিল। আফরিনও এটা স্বীকার করে যে তার ইন্সপেক্টর রাজীবের সঙ্গে সম্পর্ক ছিল। ইনভেস্টিগেশন অফিসার চৌহানের এবার মনে হচ্ছিল যে আফরিন যতটা না বলছে তার থেকেও সে বেশি লুকোচ্ছে। সে নিজেই স্বীকার করেছে যে তার আর ইন্সপেক্টর রাজীবের সম্পর্ক ছিল, কিন্তু রাজীব না তাকে বিয়ে করতে চাইতো আর না তাকে ছাড়তে চাইতো। সেই জন্যই আফরিন রাজীবের সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিয়ে আবার সাদাবের কাছে ফিরে আসে। কিন্তু রাজীব এটা সহ্য করতে পারে না, তাই সে সাদাবকে ধমকানো শুরু করে এবং সে সাদাব আর আফরিনের সমস্ত খবর নিতে শুরু করে। এবার তারপর স্যার, ও এই ব্যাপারে কিচ্ছু জানে না স্যার। আমি তো আপনাকে সত্যি কথা বলছি স্যার। এই মার্ডারের পেছনে ইন্সপেক্টর রাজীবেরই হাত রয়েছে। বহুত ঘাম ঝরেছে স্যার। একটা দারুণ খবর পেয়েছি। কি খবর?
তিনটে শুটারই বাইরে ছিল স্যার। কারা ছিল? গুড্ডু, বিক্রান্ত আর প্রদীপ। পাক্কা খবর? একটা গাড়ি নিয়ে কোনো গন্ডগোল হয়েছিল স্যার। এখন গাড়ি কোনটা ছিল, কি ব্যাপার ছিল সেটা জানি না, কিন্তু স্যার এটা ঠিক যে গাড়ির সঙ্গে মার্ডারের কানেকশন আছে, আর এই গাড়ির সঙ্গে গুড্ডুর কানেকশন আছে, আর গুড্ডুর গত মাসে বিক্রান্ত আর প্রদীপের সঙ্গে কানেকশন ছিল। আপনি স্যার আজমগড়ে ফোন করুন, মৌয়া ফোন করুন। ইন্সপেক্টর রাজীব? সরি স্যার, স্যার আপনি রিটায়ার্ড কনস্টেবল মুস্তাকিন আহমেদের সঙ্গে কথা বলুন। মৌ থেকে গুড্ডু, আজমগড় থেকে প্রদীপ আর বিক্রান্ত, তিনজনই কুখ্যাত অপরাধী। এদের সবার বিরুদ্ধে অনেক কেস আছে স্যার। আর এটা কবে আমাদের হাতে আসবে? ইন্সপেক্টর রাজীবকে না বলে এদের তিনজনকে তুলে নিতে হবে স্যার। স্যার ওই সাদাব এখন কাস্টডিতে আছে। আর খবর? আর ওই মেইন ক্রিমিনাল। সেলাম সাহেব। সালাম মুস্তাকিম। ভালো করেছেন স্যার, সাদাবকে লকআপে থাকতে দিন, কিন্তু রাজীব সাহেব যেন এ ব্যাপারে জানতে না পারে। মুস্তাকিম, তুমি ইন্সপেক্টর রাজীব কুমারের ব্যাপারে যা জানো সব আমাদেরকে বলো তো। ওপর মহলে ওর জানাশোনা আছে। আপনি হয়তো জানেন যে ওনার 2004-এ পুলিশ ফোর্সে ভর্তি এবং এক ঝটকায় প্রমোশন। এনকাউন্টার স্পেশালিস্ট, খবরের মধ্যে থাকতেই ভালোবাসেন। বড় অফিসারদের নজরে পড়ে গেলেন, তার মাথায় সবার হাত, আর ওনার হাত খোলা, বেপরোয়া। এই 5টা সিম কার্ড এক সপ্তাহের বেশি ব্যবহার করবে না। ঠিক আছে স্যার। চলো। নমস্কার সাহেব। কত কাঠ? ওই 2-3 টন। ওই বোকা ঠেড়েছিস? আপনি তো জানেন এটা আমার রোজকার কাজ। আমি আপনাকে মিথ্যে বলে কোথায় পালাবো? চাইলে চেক করতে পারেন। যা বাবলু, গাড়িটা চেকপোস্ট পার করিয়ে দে। হ্যাঁ স্যার, আয়। ওনার বিরুদ্ধে 5-6টা ক্রিমিনাল কেস দায়ের রয়েছে। কাঠের চোরাচালান, নকশালদের সাহায্য করা, অপহরণ এবং তোলা আদায়। কিন্তু আজ পর্যন্ত কোনো কেসই আগে এগোয়নি। তাই রাজীব সাহেব নিরপরাধী থাকেন। ওনার উপর অনেকেরই হাত আছে স্যার। এখন আপনি যখন এগোতে চাইছেন, একটু সাবধানে। যদি রাজীব সাহেবের একটুও সন্দেহ হয়, তাহলে উনি সমস্ত প্রমাণ লোপাট করে দেবেন। মুস্তাকিম, তুমি আমাদেরকে এটা কি বলতে পারবে যে ইন্সপেক্টর রাজীব কুমারের নবাব হত্যার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা? না সাহেব, এই ব্যাপারে আমার জানা নেই, কিন্তু আফরিনের সঙ্গে ওর যে একটা সম্পর্ক ছিল সেটা জানি। যখন ওনারা দুজন আলাদা হন, তখন রাজীব সাহেব আফরিনের ফোন ট্যাপ করান। তাহলে তুমি কি বলতে চাইছো যে আমি রাজীবকে সব কথা বলেছি? তাহলে রাজীব জানতে পারলো কি করে যে আজ আমরা পিকনিক স্পটে দেখা করব? হ্যাঁ স্যার, আফরিনের ফোন ট্যাপ করার রিকোয়েস্ট এসেছিল। ইন্সপেক্টর রাজীব করেছিল? ইয়েস স্যার, জানুয়ারি 2013-তে ওনার ডিপার্টমেন্ট থেকেই রিকোয়েস্ট এসেছিল। থ্যাংক ইউ অজিত।
ও যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। যা কিছু করবে চুপচাপ করবে, আর নিজেদের ইনফরমেশন কারোর সাথে শেয়ার করবে না। স্যার, এই ব্যাপারটা আমরা গোপন রাখবো। স্যার, এটাও হতে পারে যে নবাব হত্যার পিছনে ইন্সপেক্টর রাজীবেরই হাত আছে। তাহলেও আমাদের কাছে কোনো জোরালো প্রমাণ নেই। আফরিনের ফোন ট্যাপ করানো আর সাদাফের অভিযোগ এটা আমাদের কাছে যথেষ্ট নয়। শুধু এতেই হবে না, আর একটা কথা, রাজীবকে তখনই ধরবে যখন তোমাদের কাছে যথেষ্ট প্রমাণ থাকবে, কারণ পুলিশ মহলে ওর যথেষ্ট প্রতিপত্তি আছে। আর এতদিন ও শুধু সাক্ষ্য প্রমাণের অভাবে বেঁচে যাচ্ছিল। স্যার, আমার মনে হচ্ছে 3 জন সাসপেক্টেড অ্যাসাইলেনের সঙ্গে মিস্টার রাজীবের হাত আছে, কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটা আরো অনেক কাজ করতে হবে। ঠিক আছে, শুরু করো। থ্যাংক ইউ স্যার। আর তারপর শুরু হলো সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে প্রমাণ একত্র করার এক সিক্রেট অপারেশন, যার সম্পর্কে এটা বোঝা যাচ্ছিল যে সে একটা ভয়ঙ্কর অপরাধে যুক্ত। ইন্সপেক্টর রাজীব কুমারের হাত অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। পুলিশের কাছে তখনও তার বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না। তারা এমন একটি সূত্রের প্রমাণের অপেক্ষা করছিল যার দ্বারা সমস্ত ছিঁড়ে যাওয়া সুতো পুনরায় জোড়া লেগে যাবে। আমি জানি না আম্মি। আফরিন, তোকে 2 বার থানায় ডেকেছে, বল না নবাবকে কে মেরেছে? আমি জানি না যে কে মেরেছে। আমাকে ওখানে কিছু জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, এছাড়া আমি আর কিছু জানি না আম্মি। হ্যাঁ বল। আরে কিচ্ছু বুঝতে পারছি না ভাই। তার মানে সাদা লকআপেই আছে তো? হ্যাঁ, ও তো লকআপেই আছে, কিন্তু তাছাড়া যে আর কি সব হচ্ছে কিচ্ছু বুঝতেই পারছি না। ঠিক আছে, তুই ঠিক মতো নজর রাখ। ওকে। হ্যাঁ বাবলু, বল। স্যার, সেরকম কোনো মুভমেন্ট নেই। অন্য কিছু হচ্ছে না তো? স্যার, সেরকম তো মনে হচ্ছে না। আর গাড়ি? স্যার, এক কাজ করুন, একবার আপনিই কথা বলে নিন। ঠিক আছে। স্যার, বাবলু কোনো একটা কেসে ধরা পড়েছিল। যখন থেকে ছাড়া পেয়েছে তখন থেকে রাজীবের কাছেই কাজ করে। শোনা যায় বাবলু ইন্সপেক্টর রাজীবের হয়ে এনকাউন্টারও করেছে। এই বাবলু আজমগড়ে থাকে। আর 3 জনের মধ্যে 2 জনই ওখানকার। মনোজ, এই ষড়যন্ত্রের শুরু এখান থেকেই নয় তো? স্যার, ইন্সপেক্টর রাজীব আর বাবলুর কথাবার্তার মধ্যে একটা গাড়ির কথা উঠেছিল। বাবলু ইন্সপেক্টর রাজীবকে বলেছিল যে গাড়ির ব্যাপারটা আপনিই দেখুন। হ্যাঁ অজিত। স্যার, ইন্সপেক্টর রাজীব আজমগড়ে কারোর সাথে কথা বলছে, এটা হয়তো আপনার কাজে লাগবে। রেকর্ড করো। ওকে স্যার। আমি সব বুঝতে পারছি সাহেব, কিন্তু এরা না একটু অন্য ধরনের। এরা টাকা না পাওয়া পর্যন্ত কিছু বিশ্বাসই করতে চায় না। পঙ্কজ, আমার গাড়িটা শুধু চাই, বাস। গুড্ডু ভাই, গাড়িটার কি করব? গাড়িটা জাভেদের গ্যারেজের পিছনে রেখে দে। এমন কোনো চিহ্ন রাখতে চাই না যে আমাকেই বাঁশ খেতে হবে। আপনাকে কি বলবো বলুন তো? ওই যে বেটা গুড্ডু, ও তো আমাকে কিছু বলছেই না। ও নিজে কোথায় আছে, গাড়ি কোথায় আছে। বাকি 2 জন কোথায়? বিক্রান্ত আর প্রদীপ? বিশ্বাস করুন স্যার, ওদের কোনো খবরই আমার কাছে নেই, না গুড্ডুর না গাড়ির। কিন্তু আছে কোথায় ও? ওরা আজমগড়েই আছে, কিন্তু ঠিক করে কিছু বলছেই না তো। আর একটা কথা বলবো স্যার, এদের বেশি খাটাতে গেলে না উল্টে চাপ হয়ে যেতে পারে। কিন্তু তাহলে আমার গাড়িটা ফিরিয়ে দে। চেষ্টা তো করছি স্যার। শুধু চেষ্টা নয় পঙ্কজ, আমার শুধু গাড়িটা চাই, বাকি টাকাটাও পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি একটা কাজ করছি। আমি এই গুড্ডুর খোঁজ নিচ্ছি, বেটা আছে কোথায়। থ্যাংক ইউ অজিত। এবার কিছু তথ্য পাওয়া গেল। অনেক কিছু স্যার। স্যার, এটা হলো বাবলুর ফোন রেকর্ডস। 12ই মে নবাবের মার্ডারের দিন বাবলুর ফোনের লোকেশন ওই এলাকার আশেপাশেই দেখাচ্ছিল। স্যার, আমাদের আজমগড়ে বিক্রম আর প্রদীপের উপর নজর রাখতে হবে। আর স্যার, এটা হলো ইন্সপেক্টর রাজীব কুমার আর আজমগড়ের কয়েদি পঙ্কজ সাউয়ের কথাবার্তার রেকর্ডিং। গ্রেট। অন্য একটা টিমকে পাঠাও প্রদীপ আর বিক্রান্তকে গ্রেপ্তার করার জন্য, লুঠের কেসে সন্দেহভাজন হিসেবে। কিন্তু কেউ যেন জানতে না পারে যে ওকে কেন তোলা হচ্ছে। বাবলুর ওপর নজর রাখো, আর ওকে তুলতে অন্য কোনো টিম পাঠাও। কিন্তু মনে রেখো, ওকে যেন রাজীবের বাড়ি থেকে গ্রেপ্তার করো না। এদের সবার বয়ান আর রাজীব যেন ঘুণাক্ষরও জানতে না পারে এই লোকগুলোকে এই কেসের জন্যই তোলা হয়েছে। এই কাজগুলো করার পর আমরা রাজীবকে ধরবো। ইয়েস স্যার।
চল। চল চল চল, আরে ছেড়ে দিন। স্যার ওই যে আসছে। গাড়ি থামাও, গাড়ি থামাও, নিচে নামো, নিচে নামো। কি ব্যাপার স্যার, আমি ইন্সপেক্টর রাজীবের লোক। এখন তুই আমাদের লোক, নাম নিচে নাম। আরে কি হয়েছে? আরে বলবেন তো কি আরে হয়েছে? বলছি কি হয়েছে, চল চল। স্যার এটা আপনি ঠিক করছেন না কিন্তু, রাজীব স্যার যদি জানতে পারেন জানতে পারবে তখন দেখা যাবে। আরে এটা করছেন নাকি আপনারা? চল আরে এখন স্যার চল। কি করছেন বলবেন তো আমায়। আরে স্যার আপনারা কিছু বলবেন তো, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? স্যার বাবলু ভেতরে আছে, প্রদীপ আর বিক্রান্ত রাস্তায় এলো বলে। তিনজন আলাদা আলাদা, বুঝলে? স্যার আমি রাজীব স্যারের সাথে কথা বলবো। তোমার রাজীব স্যারের নবাবের মার্ডারের পিছনে হাত তো আছে। উনি বলছেন এসব নাকি তুই করেছিস। আর যেই রাতে নবাবের মার্ডার হয়েছিল ওই রাতে তোর ফোনের লোকেশন ওই এলাকার আশেপাশেই ছিল। আমি কিছু জানি না স্যার, আপনি আমাকে ফাঁসাচ্ছেন। দেখুন আপনি আমাকে একবার রাজীব স্যারের সাথে কথা বলে নিতে দিন, তারপরেই আমি আপনাকে কিছু বলবো। আমরা খুব ভালো করে জানি এসব তুই টাকার জন্য করেছিস। আমরা এটাও জানি এই সব কিছুর সঙ্গে গুড্ডুও জড়িত। আমরা এটাও জানি যে আজমগড় জেলে এক কয়েদি রয়েছে পঙ্কজ সাউ, যেই কাজটা তোদের দিয়েছিল। আর আমরা এটাও জানি ইন্সপেক্টর রাজীবও এই সব কিছুর সঙ্গে জড়িত আছে। এবার তুই আমাদের বল আসল খেলাটা কি। যদি তুই না বলিস তাহলে খুব বাজেভাবে ফেঁসে যাবি। ইন্সপেক্টর রাজীব তো তোদেরকে ফাঁসিয়ে নিজে খুব ভালো করে বেরিয়ে যাবে। আমরা এটাও পাক্কা জানি যে তোরা এখনো টাকা পাসনি, একটা গাড়িরও ঝামেলা রয়েছে। তোর ইচ্ছে, তুই বলবি না বলবি না, কিন্তু না বললে যা কষ্ট দেব সেটা তোকেই সহ্য করতে হবে। দেখ তুই যদি আমাকে কিছু না বলিস তাহলে আমি তোকে ছেড়ে দেব। ইন্সপেক্টর রাজীবের নাম কিন্তু এই কেসের সঙ্গে উঠে এসেছে, আর ওনাকে আমরা সন্দেহ করছি। আর একটা কথা ভালো করে শুনে রাখ, ইন্সপেক্টর রাজীব এনকাউন্টার স্পেশালিস্ট, আর ও ওর কোনো প্রমাণকে জীবিত রাখবে না, মনে রাখিস। স্যার স্যার ওই গাড়িটা বিক্রান্ত আজমগড়ের একটা গ্যারেজের সামনে রেখে এসেছে। গাড়িতে তো ওই বন্দুকটা পাওয়া যায়নি যেটা দিয়ে নবাবকে মারা হয়েছিল। কোথায় আছে বন্দুকটা? কোথায় আছে বন্দুকটা? স্যার ওই বন্দুকটা গুড্ডুর কাছে আছে। আর গুড্ডু কোথায়? ও বারাণসীতে। পালাবি না। চল চল, এই চল 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 চল। ধর ওকে, ধর ধর ধর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ধর ওকে, এই ধর 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 ওকে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই
ওই দাঁড়া, ওই দাঁড়া, ওই দাঁড়া, দাঁড়া, ওই দাঁড়া বলছি, দাঁড়া, ধর ধর ধর, ওই দাঁড়া, ওই 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 ধর, ওকে ধর 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 ধর। নবাব মার্ডার কেসে যাকে মাস্টারমাইন্ড মনে করা হচ্ছিল সেই রাজীব কুমারকে ছাড়া এই কেসের সঙ্গে যুক্ত প্রতিটা মানুষ, প্রতিটা প্রমাণ পুলিশের হাতে ছিল। কিন্তু গুড্ডু যে কিনা সেদিন রাতে পিস্তল চালিয়েছিল সে পালিয়ে যেতে সফল হয়। এই পরিকল্পনা কিভাবে করা হলো, কিভাবে রূপ দেওয়া হলো, সেটা সামনে আসা বাকি ছিল। বাবলু কোথায় কিছু জানো? না স্যার। জয় হিন্দ স্যার, সিনিয়র ইন্সপেক্টর রাজীব কুমার। জয় হিন্দ রাজীব। হ্যাঁ বলো। আমি বলছিলাম যে স্যার, এই নবাব মার্ডার কেসটা একটু আটকে রয়েছে। 14 বছরের বাচ্চাটা খুন হয়েছে, মামলাটাও সেন্সিটিভ, প্রেস রিলিজও করা হয়নি। আমার মনে হচ্ছে ইনভেস্টিগেশন খুব একটা এগোয়নি। আমারও ঠিক এরকমই মনে হচ্ছে রাজীব। আমি খোঁজ নিচ্ছি, যদি কোনো গোলমাল আমি বুঝতে পারি তখন খবরটা তোমাকেই দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। ফোন কেন ওঠাস নিবে? সরি স্যার, ভেতরে ফোনটা তুলতে পারিনি। চল খবর বল। স্যার এখানে যে ভেতরে ভেতরে কি কাজ চলছে কিচ্ছু বুঝতেই পারছি না। বাবলু কোথায়? জানি না স্যার। সাদাব কাস্টাডিতে আছে? কাল পর্যন্ত ছিল, কিন্তু আজ জানি না স্যার। জানিস না মানে? এখন ওকে কোথায় নিয়ে গেছে, কি করছে স্যার আমি কিছু জানি না। আরে কেসটা কি হচ্ছে বলতো? আমি কিছুই জানি না স্যার। আরে সালা, জানার চেষ্টা তো কর। ভালো করে খোঁজ নে চৌহান আর ত্যাগী রান্নায় কোন মশলা দিচ্ছে। আমি চেষ্টা করছি স্যার, আমি কিছু জানতে পারলেই আপনাকে ফোন করব। এবার পুরো গল্পটাকে খুলে বলতো। কিন্তু একটা কথা মনে রাখবি, তুই যত বেশি কথা বলবি তত কম ফাঁসবি, আর যত কম বলবি তত বেশি ফাঁসবি। স্যার, রাজীব স্যার তো আফরিনের যে কোনো একটা ভাইকে মারতে চেয়েছিল। গুড্ডু ভাই, ওর যে কোনো ভাই মানে? দেখ ভাই, আমি জানি না আফরিনের কটা ভাই আছে। আমাদেরকে লখনৌতে ডেকেছে, ওখানে বাবলুকে পাবো, আমাদেরকে বাড়ির ঠিকানা বলবে, আমাদেরকে তো যে কোনো একটা ভাইকে ঢুকতে বলেছে। একদম ছোট্ট কেস। আচ্ছা, এই বাবলু রাজীব স্যারের খাস লোক, তাই না? হ্যাঁ, বলেছে 5 লাখ টাকা দেবে। 1.5 তোদের, 2 আমার। গুড্ডু, বাবলু বাড়িটা দেখিয়ে দেবে। আজ আর কাল বাড়িটা ভালো করে দেখে নেই, পরশু কাজ করবি। আর হ্যাঁ, দুটো কথা মনে রাখবি, 1 নম্বর একটা ভাইকেই মারবি, আর দ্বিতীয়টা হলো মেয়েটার গায়ে যেন কোনো আঁচড় না লাগে। ঠিক আছে স্যার, অ্যাডভান্সটা দিন। 3 জনের 30,000 করে আছে। এইটুকু? এটা অনেক কম। এটা দিয়ে কাজটা শুরু কর, বাকিটা কাজ হয়ে যাবার পর। কাজ হওয়ার পরেই পুরো টাকাটা লাগবে স্যার। আন্ডারগ্রাউন্ডে যেতে হয়, তাতে অনেক খরচা। বললাম তো, পেয়ে যাবি, যা। যে কোনো একটা ভাইকে মারার প্ল্যান ছিল। হ্যাঁ স্যার। তোকে আর বিক্রান্তকে এই লাইনে কে এনেছিল? গুড্ডু? হ্যাঁ স্যার। আর গুড্ডুকে কে এনেছে? পঙ্কজ ভাই। গুড্ডু পঙ্কজ ভাইয়ের সাথে কাজ করত। রাজীব সাহেব পঙ্কজ ভাইয়ের সাথে যোগাযোগ করেছিল। কাকে ওড়াতে হবে স্যার? একটা মেয়ে আছে, তার ভাইকে। মেয়েটাকে ভালোবেসে ফেলেছেন স্যার? এই পঙ্কজ, তোর সেসবে কি দরকার? ঠিক আছে, গুড্ডুকে পাঠাচ্ছি আপনার কাছে। এই গাড়ির চক্করটা কি? তোরা রাজীবের গাড়ি নিয়ে কেন গিয়েছিলি? বুঝলি তো, এটা এইভাবে হবে না। আমাদেরকে আগে থেকে সব জানানো থাকলে বেশ ভালো হতো। এদিক দিয়ে তো সেটা সলভ করতে হবে, তাই না? বল কি করতে হবে তোমরা ঠিক মতো বুঝে গেছো তো? ঠিক আছে, কিন্তু বাইকে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, বাইকে চলে এসো, কিন্তু খেয়াল রেখো।
গুড্ডু তোরা বাইকে গিয়ে কাজটা করে আয়, আমি এখানে অপেক্ষা করছি। বাকি টাকাটা? আরে আগে কাজটা তো করে আয়। এসেই টাকা নেবো বলে দিচ্ছি। আরে হ্যাঁ ভাই, রাজীব স্যার এক্ষুনি চলে আসবে। কে কে আপনারা? হ্যাঁ, আর কি করছেন? এই এই দাঁড়া। নবাব কেন? গুড্ডু আর বিক্রান্ত আমাকে এসে বলেছিল আর একটা ভাই একদম ছোট ছিল, ওখানে ওই ছেলেটা ছাড়া আর অন্য কোনো বেটা ছেলে ছিল না। স্যার আমাদের তো কোনো ধারণাই ছিল না ওটা ওর মামাতো ভাই। আমাদের তো বলাই হয়নি যে ওই বাড়িতে আরো দুটো ছেলে আছে। আমরা তো তখনই জানতে পারলাম যখন ওরা আমাদের পেছনে দৌড়তে দৌড়তে এলো। আবে চালা, তাড়াতাড়ি চালা। এই দাঁড়া দাঁড়া থাম, দাঁড়া। আর গাড়িটা? তোরা গাড়ি নিয়ে কেন পালালি? গুড্ডু হয়ে গেছে তো? হয়ে গেছে। মেরেছিস? পুরো 6টা গুলি মেরে দিয়েছি। টাকা? রাজীব স্যার বলেছেন কাল পেয়ে যাবি। আমার এখনই চাই। আরে ভাই বললাম তো, আমরা কি পালিয়ে যাচ্ছি নাকি? রাজীব স্যার যখন বলেছে তখন কালকে পেয়ে যাবি তুই। বলে দিস তো রাজীব স্যারকে, যখন টাকা পাবো তখনই গাড়ি ফেরত দেবো। স্যার আমাদের কাছে যা প্রমাণ আছে সেটা রাজীব কুমারকে অ্যারেস্ট করার জন্য যথেষ্ট। যথেষ্ট প্রমাণ আছে স্যার। গুড্ডুকে ছাড়া সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, বন্দুক আর গাড়ি উদ্ধার করা হয়েছে। ফোনের রেকর্ডিং আর রেকর্ডস থেকে এটা পরিষ্কার যে ইন্সপেক্টর রাজীব কুমার এর সাথে যুক্ত। রাজীব কুমার, ডিআইজি যাদব বলছি। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। আপনি তাড়াতাড়ি আমার অফিসে রিপোর্ট করুন। কি হয়েছে স্যার? রাজীব, আমি তোমার সিনিয়র, আর এটা জরুরি নয় যে সব কথা তোমাকে ফোনে বলতে হবে। অফিসে এসো, তোমার সাথে পার্সোনালি কিছু ডিসকাশন আছে। অলরাইট স্যার, আসছি। জয় হিন্দ স্যার। মে আই কাম ইন স্যার? এসো রাজপাল। স্যার ইন্সপেক্টর রাজীব কুমার কোথায় আছেন কেউ জানে না। উনি অফিসিয়াল ভেহিকলও নিয়ে যাননি। ওনার ফোনটাও সুইচ অফ। হ্যাঁ স্যার, এখনো সুইচ অফ। স্যার মনে হচ্ছে রাজীব কুমার এটা বুঝতে পেরে গেছে যে ওনাকে এখানে কেন ডাকা হচ্ছে। বলুন। রাজীব কুমার কোথায়? জানি না, উনি বাড়ি ফিরেননি এখনো। কি মনে হচ্ছে আপনার? আপনার স্বামী কোথায় যেতে পারে? দেখুন, আমি সত্যিই কিছু জানি না। উনি আমাকে কখনোই কিছু বলে যান না উনি কোথায় যাবেন আর কখন ফিরবেন। মনোজ একটা কাজ করো, এনার বাড়ির সামনে একটা কনস্টেবল রেখে দাও। ইয়ে স্যার। স্যার, রাজীব কুমারের এক ভাই রয়েছে প্রকাশ কুমার, হয়তো রাজীব ওখানেই রয়েছে। স্যার, ফোন এখনো বন্ধ বলছে, ফোনটাকে ট্র্যাক করা হচ্ছে। বলুন। প্রকাশ কুমার? হ্যাঁ আমি। রাজীব কুমার কোথায়? ও হয়তো অফিসে আছে বা হয়তো নিজের বাড়িতে। কিন্তু আমাদের মনে হচ্ছে ও এখানে এসেছে। ও এখানে আসেনি তো স্যার। স্যার আমি তো বুঝতে পারছি না আপনি রাজীবকে এভাবে কেন খুঁজছেন। ও নিজেই একজন পুলিশ অফিসার আর ও এইভাবে পালিয়ে বেড়াবে কেন? তার মানে আপনি এটা জানেন যে আপনার দাদা পালিয়েছে? স্যার, রাজীব কুমার এখানে এসেছিল, এই হলো ওর মোবাইল আর সিম কার্ড। সে
শেষবার জিজ্ঞেস করছি, রাজীব কুমার কোথায়? স্যার আমার কোনো আইডিয়া নেই রাজীব কোথায়। স্যার আমি সত্যি জানি না রাজীব কোথায়। স্যার 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 আমি সত্যি বলছি স্যার। মনোজ, এই বাড়ির বাইরেও কনস্টেবল বসিয়ে দাও। স্যার একটা পুলিশের হাত রয়েছে আমার ছেলের খুনের পেছনে। ওর সঙ্গে কি কারণ থাকতে পারে? আফরিন, তুমি কিছু জানো এর সম্বন্ধে? সমস্ত পুলিশ ফোর্সকে অ্যালার্ট করা হয়েছে, কিন্তু এখনো ওকে গ্রেপ্তার করা যায়নি। ওর নামে পুরস্কার ঘোষণা করো, ওর বিরুদ্ধে এফআইআর করো। অনেক সময় দেওয়া হয়েছে ওকে আত্মসমর্পণের জন্য। রাজীব কুমার কোথায়? জানি না স্যার। মিথ্যে বলে কি লাভ বলুন? সত্যি বলছি স্যার। 10,000 টাকা নিয়ে আমার কি হবে? আর রাজীব কুমারকে ধরতে পারলে আপনি কি আমাকে ছেড়ে দেবেন? ওনাকে লুকিয়ে আমার কি লাভ বলুন? স্যার আদালতে আজ শুনানি রয়েছে আর রাজীব কুমার বেলের জন্য অ্যাপিল করেছে। চলো। স্যার, এই অভিযোগ সিনিয়র পুলিশ ইন্সপেক্টর রাজীব কুমারের চরিত্র হননের জন্য একটা চক্রান্ত। উনি একজন সম্মানীয় অফিসার আর ওনার ট্র্যাক রেকর্ড খুব পরিষ্কার। যদি তাই হয়ে থাকে তাহলে উনি লুকিয়ে আছেন কেন? স্যার, ওনার শত্রুরা ওনাকে ফাঁসাতে চাইছে, ওনার ক্ষতি করতে চাইছে। পুলিশ ফোর্সে এরকম শত্রুতা হয়েই থাকে। কিছু অসামাজিক লোকের বয়ানের ভিত্তিতে পুলিশ ওনাকে অভিযুক্ত করতে চায় আর ওনাকে ফাঁসাতে চায়। তাই উনি আর্জি জানাচ্ছেন যে ওনাকে অ্যান্টিসিপেটরি বেল দেওয়া হোক। রাজীব কুমার কোথায় আছেন? স্যার, উনি স্যারেন্ডার করতে চেয়েছেন। ঠিক আছে, আগে উনি সারেন্ডার করুক, তারপর আদালত বেলের কথা চিন্তা করবে। এখন ওনার বেল নামঞ্জুর করা হলো। আমি কিছু জানি না। আজ ওনাকে কোর্টে আমি দেখিনি। মিশ্রবাবু, আমাদের কাছে পাকা খবর আছে, রাজীব কুমার আজকে কোর্টে এসেছিল। দেখুন দাদা, যদি এসেছেন তো খুঁজে নিন। আমরা তো উকিল, আমরা আর কি জানবো। আচ্ছা, তো আসছি। স্যার পুরো কোর্টটা খুব ভালো করে খুঁজলাম, মনে হয় হাত থেকে বেরিয়ে গেছে। ওকে স্যার, খবর একদম পাক্কা, হাইওয়ের পাশে রেস্টুরেন্টে আছে। আজকে কোথায় যাবি? আজকে আর পালাতে দেবো না তোকে। চল।
আজকে হয়তো এখানে মুখ খুলবি, না হলে এখানেই ঠুকবো তোকে আমি। এবার বল রাজীব কুমার কোথায়, বল। আমি কি করে জানবো? আমি তো টাকা পাই ওর কাছ থেকে। ও আমায় কেন ফোন করতে যাবে? আর ও আমাকে ফোন করলেও আমি ওর কোনো সাহায্য করতে যাব না। কি রে, এখন সময় পেলি ফোন করতে? হ্যাঁ, মোটেও ভাবিস না যে ওরা আমার পেছনে লেগেছে বলে আমি শেষ হয়ে গেছি আর তোরা বাঘ হয়ে গেছিস। আমার আর এত ক্ষমতা কোথায় স্যার? আপনার ফোনটা সার্ভেলেন্সে রাখা আছে। আপনার সঙ্গে কেউ কথা বললেই তাকেও সন্দেহ করা হবে। অন্য নম্বর থেকে আপনাকে ফোন করছি স্যার। আমার অবস্থাও খারাপ। এই চৌহান স্যার তো একবারে কোমর বেঁধে আপনার পিছনে পড়েছেন স্যার। তুই ওই লোকটার সঙ্গে কথা বলেছিস যার সঙ্গে কথা বলতে বলেছিলাম? স্যার এই কেসটাকে তো কেউ নিতেই চাইছে না স্যার। সবাই বলছে আপনি যখন করেছেন আপনি বুঝুন। 14 বছরের একটা বাচ্চা মারা গেছে স্যার, আর সেটা একটা মেয়ের জন্য। কেউ সাহায্য করতেই চাইছে না। এই চৌবে, আমাকে জ্ঞান দিবি না, বুঝলি? আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না স্যার, কিন্তু একটা কথা ছিল আপনার সঙ্গে। কি? আপনার ভাইকে গ্রেফতার করা হয়েছে আর আপনাকে পুলিশ ফোর্স থেকে বরখাস্ত করা হয়েছে। আপনাকে পলাতক ঘোষণা করা হয়েছে আর কাল আপনার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। খুব মুশকিল হয়ে যাবে স্যার। আপনার অনেক সেবা করেছি স্যার। আমার একটা কথা শুনুন, আপনি আত্মসমর্পণ করুন, আর তাতেই আমাদের সবার মঙ্গল। হ্যালো, কি পেলি এসব করে তুই? হ্যাঁ, সারা জীবন আমার সঙ্গে সুখে থাকতিস তুই, পস্তা তো ইশারাম। তুমি খুব নোংরা কাজ করেছো রাজীব। আমি কখনো এটা ভাবিনি যে তুমি এত নিচে নামতে পারো। আমাকে ফিরে পাওয়ার জন্য, আমার উপর বদলা নেওয়ার জন্য আমার 14 বছরের ছোট ভাইকে মেরে ফেলবে। হয়ে গেছে একটা ভুল, রাগের মাথায় করে ফেলেছি। তুমি একটা জঘন্য মনের মানুষ। শোনো আফরিন, আমায় সাহায্য করো। ওই সময় নাঙ্গা মার্ডার কেসে আমি চাইলে তোমাকে ফাঁসাতে পারতাম, আমি কিন্তু সাহায্যই করেছিলাম। ব্যবহার করেছো তুমি আমায়। আর তোমার মতো মানুষ এই ফাঁসানো টাসানো ছাড়া আর কি বা ভাবতে পারে? এবার তুমি নিজে ভেসে গেছো, পচে মরো নরকে। না দিদি, তুমি চিটিং করছো। আরে আমি চিটিং করিনি, এটা এখানেই ছিল। আরে আমি করিনি। চিটিং করছিস তুই? হ্যাঁ দিদি, চিটিং করছিস? সরি, আমি আর চিটিং করব না। হ্যালো, জয় হিন্দ স্যার, সিনিয়র ইন্সপেক্টর রাজীব কুমার। রাজীব, তুমি এখন পুলিশে নেই। দেখুন স্যার, অনেক লোকের অনেক কাজ করেছি যখন তাদের দরকার ছিল। রাজীব, তোমাকে দিয়ে আর কেউ কোনো কাজ করাতে চায় না। স্যার, এই সময় আপনার হেল্পের প্রয়োজন। সরি রাজীব, তোমার আর কোনো উপায় নেই। হয় তুমি সারেন্ডার করো, না হলে একদিন না একদিন তুমি গ্রেফতার হবেই। ভেবে নাও রাজীব, তোমার কাছে সময় খুব কম। স্যার, রাজীব কুমার সারেন্ডার করছে। ও হাইওয়ের কাছেই আছে। আমার তো ওই সময়ই তোমাকে সন্দেহ হয়েছিল, যখন তুমি সাদাবি অপরাধী বলছিলে। রাজীব কুমার এখন হেফাজতে রয়েছে, আর 3 হামলাকারী গুড্ডু, বিক্রান্ত আর প্রদীপ তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। সবার বিরুদ্ধে আইপিসির ধারা 302 হত্যা, 120B অপরাধমূলক ষড়যন্ত্র আর 34 নম্বর ধারা অর্থাৎ সজ্ঞানে অপরাধ করার জন্য মামলা দায়ের করা হয়েছে। রাজীব কুমারের সঙ্গে সাজাপ্রাপ্ত আসামি পঙ্কজ সাহুর ফোনে কথাবার্তার ভয়েস স্যাম্পল আর তাকে জিজ্ঞাসাবাদের দরুন নেওয়া ভয়েস স্যাম্পল দুটিকে মেলানোর জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। সদাবার আফরিনকে এই মামলায় ক্লিন চিট দেওয়া হয়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে এই মামলায় বহু মানুষের মধ্যে যাই চলুক না কেন, কিন্তু তার সঙ্গে নবাবের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তবুও তাকে প্রাণ দিতে হলো। যখন বদমাশ আর গুন্ডাদের হাতে ক্ষমতা এসে পড়ে তখন বেশিরভাগ ক্ষেত্রেই তা নিষ্পাপ মানুষদের শেষ করতে ব্যবহার হয়। নিষ্পাপরা এদের ক্ষমতার খেলার শিকার হতেই থাকে। আমাদের ভিতরটা কেঁপে ওঠে, ভিতরে একটা রাগ জন্ম নেয় যখন দেখি এই ক্ষমতাবান মানুষগুলো নিজের স্বার্থ আর লালসার জন্য একজন সাধারণ সৎ মানুষের জীবনকে তছনছ করে দিচ্ছে। এই রাগ আরো দ্বিগুণ হয়ে যায় যখন আমরা দেখি যে কিছু লোভী মানুষ এই অপরাধীদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে।
কারণ তারা পরস্পরের স্বার্থ সিদ্ধি করতে চায়। বড় বড় অহংকারী আর ক্ষমতাবানকেও শেষমেশ নোংরা চাটতেই হয়। কিন্তু শুধু একজন সৎ মানুষ যদি এটা ভেবে থাকে যে সত্যকে জেতাতে হবে, তাহলে সত্য জিতবেই। কারণ ভালোর মধ্যে প্রচুর শক্তি থাকে, আর সেটা ক্ষমতার নেশায় পাগল হওয়া এই বদমাশরা প্রায়শই ভুলে যায়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন নিজের শক্তিকে নিজের অহংকার হতে দেবেন না, বরং সেই শক্তিকে কারো উপকারে ব্যবহার করুন। জয় হিন্দ।